আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। অর্থবছরের প্রথম 7 মাসে নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি কয়েকটি দেশ। রাজস্ব আদায় না বাড়লে ঋণ নবায়ন ঝুঁকির আশঙ্কা অর্থনীতিবিদদের। ঢালাও সমর্থন আর বিরোধিতার বৃত্ত থেকে বেরোনোর পরামর্শ বিশ্লেষকদের। প্রথম অধিবেশনেই ঠিক হচ্ছে সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ। হরমুজের দখল রাখতে মাইন স্থাপনে ইরান। বোমা মেরে সচলের চেষ্টা যুক্তরাষ্ট্রের। হাইফা বন্দরে মিসাইল দেখেছে তেহরান। চট্টগ্রামের ব্যবসায়ীর বাসায় প্রকাশ্যে গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী ইমন সহ 3 জন গ্রেফতার। থানা থেকে লুট হওয়া 2টি সহ 3টি বিদেশি অস্ত্র উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। অর্থবছরের প্রথম 7 মাসে নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি কয়েকটি দেশ। তালিকায় আছে ভারত, চীন, রাশিয়া ও জাপান। বহুজাতিক সংস্থা হিসেবে একই প্রবণতা দেখাচ্ছে এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক AIIB। তবে আগের নেয়া ঋণের অর্থছাড় চলছে। অর্থনীতিবিদরা এই প্রবণতাকে নেতিবাচক না বললেও ঋণের ব্যাপারে সতর্ক হতে বলেছেন নতুন সরকারকে। আশঙ্কা, রাজস্ব আদায় না বাড়লে ঋণ নবায়নে ঝুঁকি বাড়বে। উন্নয়ন প্রকল্পের জন্য বিদেশি ঋণ নেয়া বাংলাদেশের দীর্ঘদিনের রেওয়াজ। গত 1.5 দশকে এই প্রবণতা ছিল সবচেয়ে বেশি। এ সময় অসংখ্য ছোট বড় অবকাঠামো তৈরি হয়েছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদেশি ঋণ। 2009 থেকে 2024 এই 15 বছর ধার করার প্রবণতা বাড়ে প্রায় 4 গুণ। সেসব প্রকল্পের অনেক কাজ শেষ না হলেও এখন ঘনিয়ে আসছে বিদেশি ঋণের কিস্তি পরিশোধের চাপ। অর্থনীতি সম্পর্ক বিভাগ ERD সবশেষ প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের প্রথম 7 মাসে ঋণ ও অনুদান এসেছে $264 কোটি। একই সময়ে কিস্তি দিতে হয়েছে $267 কোটি বেশি। এর মধ্যে সুদ প্রায় $89 কোটি। তার মানে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 16% এখন বিদেশি ঋণের কিস্তি পরিশোধে খরচ হচ্ছে। প্রকল্পগুলো সঠিক সময় বাস্তবায়ন করতে পারেনি বলে কোনো রিটার্ন আসেনি। আমার দেশ এগিয়েছে, অনেক প্রকল্প আমরা করেছি, কিন্তু আমার রাজস্ব আহরণ বাড়ছে না। তার মানে আমার ঋণ ফেরত দেওয়ার ক্যাপাসিটি সরকারের বাড়েনি। সুতরাং যে ফিজিবিলিটি স্টাডিগুলো হয়েছে সেটার মধ্যে কোনো বলদ আছে কিনা। 2026-27 সালগুলো কিন্তু যতটা আমরা বৈদেশিক সহায়তা পাবো তার চাইতে বেশি আসলে বৈদেশিক ঋণ পরিশোধ করতে চলে যাবে। আবার দেশের অভ্যন্তরীণ যে ঋণ রয়েছে, ব্যাংক ব্যবস্থা থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে যে ঋণ নিয়েছে এবং ট্রেজারি বিল যেগুলো, বন্ড যেগুলো ছেড়েছে, তো সেটার কারণে তো অনেকগুলো দায় তৈরি হচ্ছে সরকারের উপরে, তো সেগুলো শোধ করতে হবে। অন্তর্বর্তী সরকারের আমলে প্রকল্পের জন্য কোনো উন্নয়ন সহযোগী কিংবা দেশের সাথে উল্লেখযোগ্য চুক্তি হয়নি। ফলে গত বছরের তুলনায় ঋণের প্রতিশ্রুতি কমেছে $8 কোটি। যদিও আগের চুক্তি অনুযায়ী সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে রাশিয়া, সংস্থা হিসেবে এগিয়ে বিশ্বব্যাংক ও ADB। এরপরই আছে চীন, জাপান ও ভারত। সংশোধিত বাজেটটাও গুরুত্বপূর্ণ, পরবর্তী বাজেটটাও গুরুত্বপূর্ণ। তখন আপনি বুঝতে পারবেন যে আমরা যেটাকে বলি ফিসকাল স্পেস, আসলে সরকারের কতখানি আর্থিক সক্ষমতা আছে। কারণ কিছু খরচ আপনার কিন্তু করতেই হবে, ঋণের পরিষেবা তার মধ্যে একটা। সরকারের দিক থেকে নির্দেশনা দিতে হবে যে পরিস্থিতি যেমনই হোক না কেন আমরা যেন কর পরিশোধ করি, এবং এই কর পরিশোধ করার জন্য যদি কোনো নীতিগত পরিবর্তন করতে হয়, যে বিজনেসম্যানদের যে ফ্লেক্সিবিলিটি দিতে হয় সেই দিতে হবে। তবে একই সঙ্গে করের সাংবিধানিক সংস্কার অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণী সংসদ কাল বসছে। জনমানুষের ভোটে নির্বাচিত এবারের সংসদ নানান কারণে গুরুত্বপূর্ণ বলছেন নাগরিক ও বিশ্লেষকরা। ঢালাওভাবে সমর্থন বা বিরোধিতার বদলে গঠনমূলক সমালোচনা করবেন এমপিরা। আইনের শাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরাপত্তা সহ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবারের সংসদ, এমন প্রত্যাশা তাদের। বহু বছর পর এবার প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে জনগণ। অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সে লড়াই ছিল রক্তক্ষয়ী। তাই হয়তো নির্বাচিত প্রতিনিধিদের কাছে এবার প্রত্যাশাও অনেক বেশি। ক্ষমতার চর্চা নয়, মানব সেবার শক্তিশালী কাঠামো তৈরিতে কাজ করবেন সংসদ সদস্যরা, আশা সাধারণ মানুষের। আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ওনাদেরকে নির্বাচিত করেছি। আমরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় দেখি যে আপনার কোনো বিরোধী দলীয় কেউ থাকলে তাকে মনে করেন যে এলাকার নেতারা সবাই মিলে আটক করছে। এটা যেন না থাকে। বাজারে গেলে 500 টাকা কোন জায়গা থেকে পকেট থেকে আইবা যায়, এখন ওই দিক দিয়ে একটু দেখা দরকার। যদি তারা ভালো না কিছু করতে পারে তাহলে দেশ ছাড়া পালাতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের দাবি দেওয়া ছিল অনেক। স্বৈরতন্ত্র ঠেকানো, আইনের শাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে গঠিত হয় সংস্কার কমিশন। খাতোয়ারি আমূল পরিবর্তনের সুপারিশ করেন অভিজ্ঞরা। সেসব সুপারিশ তথা সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ নির্ধারিত হবে বর্তমান সংসদের হাত ধরে। ফলে নতুন সংসদের গুরুত্ব অনেক বেশি। গত 15-16 বছর নির্বাচন ঠিকভাবে হয় নাই, কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না। তো এখন মানুষের প্রত্যাশা পরিবর্তন, আমরাই সব
আমরা তো মেজরিটি এরকম মনোভাব না রেখে যদি এটা সুন্দরভাবে চলে তাইলে আমাদের ভবিষ্যতে গণতন্ত্রের একটা শুভযাত্রা এখান থেকে শুরু হতে পারে। 70% সংসদ সদস্য নতুন, আগে তাদের অভিজ্ঞতা ছিল না, আর তার উপরে ওইরকম প্রায় 70% হলো ব্যবসায়ী। সরকার যা কিছু করে সব কিছু অতি ভালো, অতি ভালো, অতি ভালো, আর বিরোধীরা অতি খারাপ, অতি খারাপ। এর বাইরে কিন্তু কোনো বিশ্লেষণ কেন ভালো কেন খারাপ ওই আলোচনাগুলি হতো না। তো আশা করছি ওই দিক দিয়ে এই সংসদ ভিন্নতর হবে। প্রায় 9 মাস আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করেছেন রাজনৈতিক দলের নেতারা। হ্যাঁ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় যেখানে সমর্থন আছে জনগণের, ফলে জুলাই সনদে চূড়ান্ত কাঠামো পেতে সংসদ সদস্যদের অনুমোদন লাগবে। বিশ্লেষকরা বলছেন, অভ্যুত্থানের পর সাংবিধানিক নিয়ম মেনে সরকার পরিবর্তন ও পরিচালিত হয়েছে, তাই সংস্কারের স্থায়ী রূপ দিতে হলে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে হবে। সুপারিশগুলি তো অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করে নাই বললেই চলে, তাই তো? তখন এই সরকার ওটা কতটা বাস্তবায়ন করবে সেটা। লাগাতার 12তম দিনের মতো ইরান জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এবার হরমুজ প্রণালীর বিভিন্ন স্থানে ইরানি নৌযান লক্ষ্য করে ব্যাপক বোমা বর্ষণ করেছে ওয়াশিংটন। অঞ্চলটিতে 16টি মাইন বিছানোর জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইটে বোমারু বিমান দিয়ে বাংকার বিধ্বংসী বোমা ফেলা হয়েছে এবং রাতভর রাজধানী তেহরানে বিমান হামলা চলেছে। এদিকে পশ্চিম ইরানে বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। তেহরান ও তাবরিজে কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করেছে তারা। হামলার খবর পাওয়া গেছে কেরমান শহরের একটি এয়ারপোর্টে। যুদ্ধ শুরুর পর ইরানের 10,000-এর বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। 1300-এর বেশি মানুষের প্রাণ গেছে। আবারও ইরানের হামলার টার্গেট হয়েছে ইসরায়েলের হাইফা বন্দর। অঞ্চলটির তেল ও গ্যাস শোধনাগার ও জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে মুহুর্মুহু মিসাইল ছুড়েছে তেহরান। আক্রান্ত হয়েছে তেল আবিব, জেরুজালেম সহ আরো কয়েকটি শহর। কুয়েতে মার্কিন ঘাঁটি ক্যাম্প রিফজানে হামলার দাবি করেছে তেহরান। ড্রোন ও মিসাইল ছুঁড়েছে বাহরাইন, সৌদি আরবের তেল ক্ষেত্রে। রিয়াদ জানিয়েছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা করেছে তেহরান। মিসাইল ছুঁড়েছে সৌদির পূর্বাঞ্চলে, তবে সেগুলো ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। কোনো ক্ষয়ক্ষতি অথবা হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। তাতে আগুন ধরে যে গুরুত্বপূর্ণ স্থাপনায় কেউ হতাহত হয়নি। অবশ্য কার্যক্রম বন্ধ রেখেছে অঞ্চলটির সবচেয়ে বড় তেল শোধনাগার। যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি সাময়িক বলে দাবি করেছে ওয়াশিংটন। ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ হলেই জ্বালানির দাম কমে আসবে বলে জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। মার্কিন জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন, তেল ও গ্যাসের দামে যে সাম্প্রতিক বৃদ্ধি হয়েছে তা সাময়িক। দীর্ঘমেয়াদী